হ্যালো, আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেনল। ফেনল একটা অ্যারোম্যাটিক হাইড্রক্সি যৌগ। যেরকমভাবে তোমরা অ্যালকোহল পড়েছো, অ্যালকোহলের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য, তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তার প্রিপারেশান, শনাক্তকরণ, সংরক্ষণ, এই সমস্ত বিষয় অ্যালকোহলের ক্ষেত্রে যেরকমভাবে পড়েছো, আমরা এই ডিসকাশানে অর্থাৎ ফেনলের ডিসকাশানেও ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে মূলত আমরা কত রকমের ফেনল যৌগ পাওয়া যায় তার কিছু উদাহরণ দেখব, সিম্পল ফেনল দেখব বা কিছু প্রতিস্থাপিত ফেনল দেখব, তাদের গঠনও দেখব এবং তার সাথে আমরা আলোচনা রাখব ফেনলের ক্ষেত্রে ভৌত ধর্ম হিসাবে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা বললাম যে অ্যালকোহল যখন আমরা পড়েছি আমরা দেখেছি ফাংশনাল গ্রুপ হিসাবে OH থাকবে, কার্যকরী মূলক হিসাবে OH থাকবে এবং তার সঙ্গে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, আর এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এবার এই আর যে অংশটা, এই আর অংশটা যদি অ্যারাইল গ্রুপ হয়ে যায়, অ্যারাইল গ্রুপ যদি হয় তবেই আমরা সেই যৌগটাকে বলি ফেনল। উদাহরণ হিসাবে দেখা যাক, যেমন দেখো এইটা একটা অ্যারাইল গ্রুপ। অ্যারাইল কথা এসেছে অ্যারোম্যাটিক থেকে। তো এই অংশের সঙ্গে যদি আমরা OH যুক্ত করে দিই তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফেনল। এখানে এই ফেনল মানে শুধু যে আমরা এই যৌগটাকে নিয়েই আলোচনা করব এমন কিন্তু নয়, আমরা ফেনলের কিছু উপজাত যৌগ নিয়েও আলোচনা করব এই আমাদের ডিসকাশনে। তো এর আরও কি উদাহরণ হতে পারে বা আরও কি ধরনের ফেনলিক যৌগ আমরা পেতে পারি সেগুলো এবার দেখা যাক। এটা হচ্ছে নর্মাল ফেনল। এবারে কিছু প্রতিস্থাপিত ফেনলের উদাহরণ দেখা যাক। প্রতিস্থাপিত ফেনলীয় যৌগ, বা ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে সাবস্টিটিউটেড ফেনলিক কম্পাউন্ড। রাইট। কি হতে পারে কিছু উদাহরণ দেখাবো, সমস্ত উদাহরণ তো দেখানো পসিবল নয়। কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো এর পরবর্তী ডিসকাশনে আমাদের কাজে লাগবে। প্রথম দেখো এইটা, নামগুলো আমি পরে বলছি, প্রথমে আমি গঠনগুলো লিখে নিই। কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেইগুলোই আমি এখানে কিন্তু লিখছি।
দেখো বেশ কিছু উদাহরণ আমি লিখলাম, এবারে নামগুলো দেখা যাক। আইইউপিএসসি নেম তো তোমরা পারবে, পজিশন মেনশন করে, নাম্বারিং করে, তারপরে যেভাবে তোমরা আইইউপিএসসি নোমেনক্লেচার শিখে এসেছো সেইভাবে তো তোমরা নেমিং করবে। কিন্তু আমরা এই যৌগগুলো নিয়ে এর পরবর্তী আলোচনায় যখন যাব, তখন তাদের আইইউপিএসসি নামের বদলে সাধারণ নাম যেগুলো বা কমন নেম যেগুলো, সেগুলোই কিন্তু ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইম। তো প্রথম যে যৌগটা লিখেছি তার সাধারণ নাম হচ্ছে কুইনল। সাধারণ নাম হচ্ছে কুইনল। কুইনল। দ্বিতীয় যে যৌগটা হচ্ছে তার নাম হচ্ছে ক্যাটিকল। ক্যাটিকল। তৃতীয় যে যৌগটা তার নাম হচ্ছে রেসরসিনল। রেসরসিনল। ওকে, এগুলো দেখো হাইড্রক্সি যৌগ, মানে একটা প্যারা যৌগ, একটা অর্থ যৌগ, আর একটা হচ্ছে মেটা যৌগ, ডাইহাইড্রক্সি বেনজিন টাইপের। তো এইখানে যদি তোমরা আইইউপিএসসি নেম বলো তাহলে কি হবে? বেনজিন বা 1,4-ডাইহাইড্রক্সি বেনজিন হবে। এখানে হচ্ছে 1,2-ডাইহাইড্রক্সি বেনজিন, আর এটা হচ্ছে 1,3-ডাইহাইড্রক্সি বেনজিন। এর নাম হচ্ছে অর্থোক্রেসল। অর্থোক্রেসল। তেমনি মিথাইল গ্রুপটা যদি মেটা পজিশনে থাকে তাহলে হবে মেটাক্রেসল, প্যারাতে থাকলে হবে প্যারাক্রেসল। মানে OH আর CH3 গ্রুপ থাকলে সেগুলোকে আমরা ক্রেসল বলি। এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড এই যৌগটার নাম। এইটার নাম হচ্ছে অ্যামাইনোফেনল। অ্যামাইনোফেনল। যেখানে OH এবং NH2 আছে, সো অ্যামাইনোফেনল। এই যৌগটার নাম হচ্ছে নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল। আচ্ছা, এটাকে তোমরা প্যারা অ্যামাইনোফেনলও বলতে পারো, যেহেতু প্যারা পজিশনে অ্যামাইনো গ্রুপ আছে। আর এই যৌগটাকেও ঠিক একইভাবে বলতে পারো প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল। আর এই যৌগটা মোস্ট ইম্পর্টেন্ট কেন আমি বলছি, আগে নামটা বলিনি। এর নাম হচ্ছে পিকরিক অ্যাসিড। পিকরিক অ্যাসিড, নট পিকনিক। এখানে কোনো কেউ পিকনিক করছে না, কারণ এখন সব লকডাউন চলছে। সো দিস ইজ পিকরিক অ্যাসিড। পিকরিক অ্যাসিড ইম্পর্টেন্ট আমি কেন বললাম, কারণ যত জৈব যৌগ রয়েছে বা অ্যাসিডিক ধর্ম দেখায় এরকম যে সমস্ত জৈব যৌগ রয়েছে, তাদের মধ্যে এই পিকরিক অ্যাসিড হচ্ছে সর্বোত্তম অর্গ্যানিক অ্যাসিড। সর্বোত্তম অর্গ্যানিক অ্যাসিড মানে সব থেকে স্ট্রং অর্গ্যানিক অ্যাসিড। যত রকম বললাম যে যেই সমস্ত যৌগ আম্লিক ধর্ম দেখায়, তার মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে এই পিকরিক অ্যাসিড। কেন অ্যাসিডিক সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু ফেনলিক যৌগের উদাহরণ। এটা হচ্ছে আনসাবস্টিটিউটেড বা অপ্রতিস্থাপিত ফেনল, আর এইগুলো সমস্ত হচ্ছে প্রতিস্থাপিত ফেনল। এছাড়াও আরও অনেক উদাহরণ রয়েছে, আমি এখানে কয়েকটাকেই মাত্র তোমাদেরকে দেখালাম উদাহরণ হিসাবে, তাদের নামও দেখালাম। এইগুলো নিয়ে আমরা ফার্দার আরও কিছু পড়াশোনা করব এর পরবর্তী সেশনে। সো এবারে আমরা যাই, ফেনলীয় যে সমস্ত যৌগ আছে, নট অনলি দি ফেনল বাট অন্যান্য যে সমস্ত ফেনলীয় যৌগ আছে তাদের ক্ষেত্রে ভৌত ধর্মের কীরকম আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। তো সেগুলো এবার দেখা যাক। তাহলে চলো সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। ফেনলিক যৌগের ভৌত ধর্ম। ফার্স্ট ভৌত ধর্ম। ফার্স্ট ভৌত ধর্ম হচ্ছে জলের দ্রাব্যতা। জলের
দ্রাব্যতা। জলের দ্রাব্যতা বা সলিবিলিটি ইন ওয়াটার। কেমন? এখন এই জলের দ্রাব্যতার ব্যাপারটা যদি ফেনলিক, শুধু ফেনলের কথা বলা হয়, ফেনল তখন বলতে পারবো যে হ্যাঁ, OH গ্রুপের সাপেক্ষে যদি দেখি, যেহেতু OH গ্রুপটা ধ্রুবীয় গ্রুপ, পোলার, তাই এই গ্রুপটা জলের সাথে H বন্ড করতে সক্ষম। কিরকম H বন্ড? আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার H বন্ড করতে সক্ষম, রাইট? তো সেই হিসাবে আমরা ভাবতেই পারি যে ফেনল জলে দ্রাব্য, ভাবতেই পারি। এই ঘটনার জন্য জলের দ্রাব্যতা হতে পারে কারণ জলে অক্সিজেন বা হাইড্রোজেনের সঙ্গে ফেনলের OH গ্রুপের একটা আন্তঃআণবিক H বন্ড তৈরি করার ক্ষমতা আছে। কিন্তু তার সঙ্গে কি হচ্ছে দেখো, এইখানে এই হাইড্রোকার্বন অংশটাও রয়েছে। এই হাইড্রোকার্বন অংশটা এটা আবার কীরকম? অধ্রুবীয় বা নন পোলার, যেটা জলের সঙ্গে কোনোরূপ ইন্টারঅ্যাকশানে বা আকর্ষণে প্রভাবে বা জলের সঙ্গে কোনো রকমভাবে মিশতে চাইবে না। তো জলের সঙ্গে যদি কোনোভাবে মিশতে না চায়, শুধুমাত্র এই OH গ্রুপটা কী করছে? OH গ্রুপটা জলের হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে চাইছে, আবার এই নন পোলার অংশটা জল থেকে দূরে থাকতে চাইছে। তাহলে দুটো বিপরীতমুখী ক্রিয়া হচ্ছে, জলের সঙ্গে দুটো বিপরীতমুখী ক্রিয়া হচ্ছে। এই দুটো বিপরীতমুখী ক্রিয়ার ফলে দুই বিপরীতমুখী ক্রিয়ার ফলে দ্রাব্যতা কমে যায়। জলের দ্রাব্যতা কমে যায়, সলিউবিলিটি ডিক্রিজেস। সমআণবিক গুরুত্ব বিশিষ্ট যদি অ্যালকোহলের সঙ্গে ফেনলের তুলনা করা হয়, সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের সঙ্গে ফেনলের সাথে সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের তুলনা করলে দেখা যায় সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলে ফেনলের সাথে বলো না, ফেনলের থেকে তার সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের জলের দ্রাব্যতা বেশি দেখা গেছে। বেশি হয়। এটা মনে রেখো তাহলে এই বিষয়টা, যে ফেনলের এই কারণের জন্য। হ্যাঁ, তোমরা বলতে পারো যে অ্যালকোহলেও তো হাইড্রোকার্বন অংশ আছে, তাহলে সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের দ্রাব্যতাটা বেশি কী করে হলো? বেশি হচ্ছে এই কারণে, দেখো বেনজিন বলয়ে একটা পাই ইলেকট্রন ঘনত্ব রয়েছে, যেই পাই ইলেকট্রন ঘনত্বটা আবার জলকে বিকর্ষণ করে। কিন্তু অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে তো কোনোরূপ পাই ইলেকট্রন ঘনত্ব নেই, তো সেক্ষেত্রে এই রকম বিকর্ষণী প্রভাব অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে থাকে না। তাই জন্যই এই সমআণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল
আর ফেনলের যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে অ্যালকোহলের জলে দ্রাব্যতা বেশি হয় ফেনলের থেকে, শুধু যদি ফেনল নিয়ে আমরা আলোচনা করি। তো এইবার আমরা কিছু প্রতিস্থাপিত ফেনল নিয়ে কথা বলি। দেখো, তিনটে যৌগ লিখছি আমি, ফেনল, এটা হচ্ছে ক্রেসল, আর এটা হচ্ছে মনে করো নাইট্রোফেনল। ঠিক আছে, আচ্ছা এই দুটো পজিশন সেম করে দিই, এই দুটো পজিশন সেম করে দেওয়া যাবে। দুটো যে প্রতিস্থাপিত ফেনল আছে তাদের আমি প্রতিস্থাপনের জায়গাটা সেম করে দিলাম। তাহলে এবারে জলের দ্রাব্যতা কীরকম হবে? দেখো, প্রত্যেকের ক্ষেত্রেই এই অংশটা কিন্তু আছে, বেনজিন বলয়টা আছে, OH গ্রুপটাও রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এই দুটো অংশ মানে বেনজিন বলয় এবং OH, এই দুটো অংশ তিনটে যৌগের ক্ষেত্রেই রয়েছে। তো ওই দুটো অংশের দ্বারা যা প্রভাব হবে জলের সঙ্গে, বা জলের সঙ্গে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ যাই বলো না কেন, ইন্টারঅ্যাকশন আমরা যেটাকে বলি, যা হবে এই দুটো অংশে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রায় সমান আমরা ধরতেই পারি। তাহলে পার্থক্যটা কাদের মাধ্যমে ঘটবে? পার্থক্যটা ঘটবে এখানে মিথাইল আর এখানে NO2 দ্বারা। দেখো, NO2 গ্রুপ একটা পোলার গ্রুপ, পোলার বা ধ্রুবীয় গ্রুপ, পোলার বা ধ্রুবীয় গ্রুপ, আর এইটা হচ্ছে অধ্রুবীয় গ্রুপ, অধ্রুবীয়, অধ্রুবীয় বা নন পোলার। এখন তোমরাই বলো, অধ্রুবীয় অংশ যেটা, সে তো জলের সঙ্গে ইন্টারঅ্যাকশন বেশি করবে না বা জলের সঙ্গে মিশতে চাইবে না, কিন্তু পোলার অংশ যেটা বা ধ্রুবীয় অংশ যেটা, সে জলের সঙ্গে ভালোভাবে মিশতে চাইবে। কার মাধ্যমে? হাইড্রোজেন বন্ড তৈরি করার মাধ্যমে। অতএব আমরা বলতে পারি যে কি, অধ্রুবীয় অংশ, দেখো ফেনল নর্মালি এতক্ষণ আমরা যা আলোচনা করছিলাম, জাস্ট এর আগে যে আলোচনা করলাম ফেনলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা দেখে নিয়েছি। এখন ফেনলের থেকে অধ্রুবীয় অংশ এটাই বেশি, অধ্রুবীয় অংশ এই ক্রেসলে বেশি। অতএব ক্রেসল জল থেকে আরও কি হবে? বিকর্ষিত হবে, জল দ্বারা আরও বিকর্ষিত হবে। আর এই নাইট্রোফেনলে কি হচ্ছে? ফেনল অপেক্ষা এখানে পোলার অংশ বেশি বা ধ্রুবীয় অংশ বেশি, তো এই জল দ্বারা আরও বেশি আকৃষ্ট হবে। যতটা ফেনল আকৃষ্ট হচ্ছিল তার তুলনায় বেশি আকৃষ্ট হবে এই নাইট্রোফেনল। তাহলে দ্রাব্যতার যদি তুলনা করা হয়, দ্রাব্যতা এখানে সব থেকে বেশি হবে নাইট্রোফেনলে, তাই আমরা এটাকে 1 লিখছি। অর্ডারটা তোমরা একটু প্লিজ খেয়াল করো, এইটা হচ্ছে প্রথম দ্রাব্যতা, এইটা হচ্ছে দ্বিতীয়, এবং এইটা হচ্ছে তৃতীয়। তাই দ্রাব্যতার যদি অর্ডার বলা হয়, প্রথমে হচ্ছে নাইট্রোফেনল, তারপরে ফেনল, অ্যান্ড লাস্টে হচ্ছে ক্রেসল। মনে থাকবে বা বিষয়টা বুঝতে পারলে আশা করি। এবারে আমি তোমাদের আরও একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো OH আছে, NO2, NO2, সঙ্গে NO2। এই তিনটে যৌগের যদি দ্রাব্যতার তুলনা করা হয়, আর একটা যদি এইরকমও থাকে, ফেনল থাকে, ঠিক আছে, যদি দ্রাব্যতার তুলনা করা হয় তাহলে কি হবে? তখন দেখো, প্রথমে এই যৌগটার কথা বলি, ভালো করে বোঝো। এই যৌগটায় দেখো, এই হাইড্রোজেনটা তো ধ্রুবীয় হাইড্রোজেন বা পোলার হাইড্রোজেন, আর এখানে এই অক্সিজেন অ্যাটমটাও বা এই নাইট্রোজেন অ্যাটমটাও পোলার।
তো এরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করবার আগেই নিজেদের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ড তৈরি করে নেবে। মানে এই OH গ্রুপে যে ধ্রুবীয় হাইড্রোজেন আছে এবং NO2 গ্রুপে যে ধ্রুবীয় অক্সিজেন আছে, তারাই নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে বসে থাকবে, যেটাকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক H বন্ধন। তাহলে নিজের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড করে থাকে, তাহলে জলের সঙ্গে কি হবে? জলের সঙ্গে আর সেই অর্থে হাইড্রোজেন বন্ড তৈরি করার ক্ষমতা থাকবে না, তাই না? কারণ প্রত্যেকটা যৌগে অক্সিজেন যেরকম তার ইলেকট্রন জোড় ব্যবহার করে হাইড্রোজেন বন্ড করছিল, তেমনি এই হাইড্রোজেন দিয়েও হাইড্রোজেন বন্ড করছিল, কারণ অক্সিজেন ডেল মাইনাস আর হাইড্রোজেন ডেল প্লাস। অক্সিজেনও জলের হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছিল, আবার এদিকে হাইড্রোজেনটাও জলের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছিল। কিন্তু এই যৌগটায় দেখো, হাইড্রোজেনটা তো অলরেডি NO2 অক্সিজেনের সঙ্গে কি হয়ে গেল? ব্লকড হয়ে গেল, বা NO2 অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে নিল। অতএব জল আসলে জলের অক্সিজেন আর এই হাইড্রোজেনটাকে পাবে না, শুধু কাকে পাচ্ছে? এই অক্সিজেন পরমাণুটাকে পাচ্ছে। তাহলে কি বলতে পারি? হাইড্রোজেন বন্ধন গঠন করার প্রবণতা জলের সঙ্গে এই যৌগটার কমে গেল। কিন্তু দেখো, এই যৌগটা এদের কারোর ক্ষেত্রেই কিন্তু OH গ্রুপ নিজেদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন করছে না বা করতে পারছে না, কারণ দুটো গ্রুপের মধ্যে দূরত্ব বেশি হচ্ছে। বোঝো ভালো করে, OH আর NO2 এই দুটো যৌগের ক্ষেত্রে পরস্পর হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারছে না। তারা কি করছে? তারা পৃথক পৃথক থাকছে। জলের অণু আসলে জলের অণুর সঙ্গেই এই গ্রুপগুলো পৃথকভাবে হাইড্রোজেন বন্ধন করবে, ঠিক? অতএব এই যৌগটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো যৌগ অপেক্ষা এই যৌগটার হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রবণতা কমে গেল, তাই জন্য দ্রাব্যতা এই দুটো যৌগ অপেক্ষা কমে গেল। কিন্তু ফেনল তো আছে। এবার দেখো, ফেনলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ফেনলের ক্ষেত্রে এই হাইড্রোজেন আর অক্সিজেন দুটো পরমাণুই মুক্ত রয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেন, মানে এদিকে ডেল প্লাস আর এদিকে হচ্ছে ডেল মাইনাস, দুটো পরমাণুই মুক্ত রয়েছে। তাহলে এইটার হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রবণতা বেশি আছে, তাই না? হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রবণতা বেশি আছে। অতএব দেখা গেছে যে এই নাইট্রোফেনল অপেক্ষা ফেনলের, মানে এই অর্থ যে আইসোমারটা আমি এখানে তোমাদেরকে বলছি, অর্থ আইসোমার অপেক্ষা এই ফেনলের দ্রাব্যতা কিন্তু বেশি হয়। এবারে আসো এই দুটোর ক্ষেত্রে। তাহলে এখানে এই দুজনের আমরা অর্ডার পেয়ে গেলাম। এটা হচ্ছে সব থেকে শেষে যাবে, তার আগে আসবে ফেনল, মানে দ্রাব্যতা এটার সবচেয়ে কম। তারপর হচ্ছে তারপরে দ্রাব্যতা যদি বেশি বলো তাহলে হচ্ছে ফেনল। এবারে এই দুটোর মধ্যে কি হচ্ছে দেখো, এইখানে OH আর NO2 তারা পরস্পর একদম বিপরীতে আছে। তাহলে এইখানে জলের অণুগুলো এসে হাইড্রোজেন বন্ড করতে পারছে, এখানেও NO2-র কাছে জলের অণু এসে হাইড্রোজেন বন্ড করতে পারছে, তাই তো? এখানেও ঠিক একইভাবে করছে, কিন্তু এখানে দেখো OH আর NO2 বিপরীতে থাকার কারণে দুটো গ্রুপ যতটা হাইড্রোজেন বন্ধন করতে পারছে বা যতগুলো জলের অণুর সঙ্গে যুক্ত হতে পারছে, এখানে কিন্তু ততগুলো জলের অণুর সঙ্গে যুক্ত হতে পারছে না। তার কারণ কি? এইদের মধ্যিখানে যখনই জলের অণুগুলো ঢুকতে আসবে, সেই জলের অণুর মধ্যে একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে বা স্থানাভাবজনিত বাধা কাজ করবে। জলের অণুর মধ্যে একটা স্থানাভাবজনিত বাধার কাজ করবে। পয়েন্টটা লিখি আমরা। এই অংশে H2O-র মধ্যে স্থানাভাবজনিত বাধার কাজ করবে,
তাই হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রবণতা কমে যাবে, এইচ বন্ধন কমে যাবে। এইচ বন্ধন তৈরি করার প্রবণতা আর কি, এইচ বন্ধন তৈরির প্রবণতা কমবে। সেই কারণে এই মেটা যে আইসোমার আছে এর দ্রাব্যতা এই প্যারা আইসোমারের থেকে কম হবে। তাহলে আমরা যদি এই চারটে যৌগের অর্ডার লিখি বা ক্রম লিখি, তাহলে সব থেকে বেশি দ্রাব্যতা জলে কার বেশি? এইটার, তারপরে হবে এইটার, থার্ড হবে এইটা, এবং লাস্ট হবে বা সব থেকে কম হবে এই অর্থোনাইট্রোফেনলের দ্রাব্যতা। ওকে, তো এটা হচ্ছে জলের দ্রাব্যতার উদাহরণ দেখালাম। এবারে যদি ধরো এখানে NO2 আমি একটা পোলার গ্রুপ দিয়ে দেখালাম, যদি নন পোলার গ্রুপ থাকলে সেই ক্ষেত্রে দ্রাব্যতা কি হবে সেটা তোমরা আমাকে বলবে। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। মনে করো আমি তোমাদেরকে এরকম একটা উদাহরণ দিলাম, এটা জলের দ্রাব্যতা, তোমরা আমাকে বলবে আনসারটা কি হবে। সবকটা ক্রেসল দিচ্ছি আর তার সাথে ফেনলও থাকছে। বলবে তোমরা আমাকে এর দ্রাব্যতার অর্ডার কি হবে, ক্রমটা কি হবে তোমরা বলবে। আচ্ছা, নেক্সট যে আমরা ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক ফেনল বা ফেনলীয় যৌগের বা ফেনলের স্ফুটনাঙ্ক যদি বলো, তাহলে সেক্ষেত্রে সম আণবিক গুরুত্ব বিশিষ্ট যে সমস্ত অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যেই সমস্ত যৌগ, মানে আমি বলতে চাইছি ফেনল, মনে করো এটা ফেনল আর হাইড্রোকার্বন যদি বলো, তাহলে এর সম আণবিক গুরুত্ব বিশিষ্ট হাইড্রোকার্বন কি হতে পারে? টলুইন হতে পারে, বা টলুইন এর কাছাকাছি বলতে পারো, তাই না? তো এইটা যদি আমরা তুলনা করি তাহলে দেখা গেছে যে ফেনলের বয়লিং পয়েন্ট টলুইন অপেক্ষা বেশি। কারণ কি? ফেনল একটা পোলার যৌগ বা ধ্রুবীয় যৌগ, আর এটা হচ্ছে নন পোলার। তো পোলার হলে সুবিধা কি? পোলার হলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে ভ্যান্ডারওয়াল আকর্ষণী প্রভাব রয়েছে। সেই আকর্ষণী প্রভাবটা কীরকম? দ্বিমেরু প্রভাব রয়েছে। দ্বিমেরু প্রভাব মানে এখানে বলতে পারো ডাইপোল ইন্টারঅ্যাকশন রয়েছে। কিন্তু বেনজিনের ক্ষেত্রে বা এই টলুইনের ক্ষেত্রে কোনো ডাইপোল ইন্টারঅ্যাকশন নেই, অতএব ফেনলের অ্যাসোসিয়েশন খুব বেশি হবে। ফেনলের অ্যাসোসিয়েশন বেশি হলে সেক্ষেত্রে তাকে আলাদা করে বাষ্পীয় অবস্থা নিয়ে যেতে বা ভেপার স্টেটে নিয়ে যেতে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, তাই বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বাড়বে। নট অনলি দি ভ্যান্ডারওয়ালস আকর্ষণী প্রভাব, আরও একটা কারণ আছে, তোমরা জানো আরও একটা কারণ কি? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অ্যালকোহল যেভাবে হাইড্রোজেন বন্ড করে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, এখানেও তো হাইড্রোজেন বন্ধনটা সম্ভব, তাই না? OH গ্রুপ, পোলার OH গ্রুপ রয়েছে, তো হাইড্রোজেন বন্ডিংটা সম্ভব বলেই এই দুটো কারণের জন্য আমরা বলতে পারি যে ফেনল বা ফেনলীয় যেই সমস্ত যৌগ আছে তাদের বয়লিং পয়েন্ট প্রায় সম আণবিক গুরুত্ব বিশিষ্ট যে হাইড্রোকার্বন রয়েছে তার অপেক্ষা বেশি হয়। তো কিছু উদাহরণ দেখা যাক এর ক্ষেত্রে।
আচ্ছা, আমি এক্সাম্পল দেখানোর আগে ফেনলটা যে আমি বললাম এইচ বন্ড করে, সেই এইচ বন্ডটা কীরকম আমি দেখাচ্ছি। ফেনলের এইচ বন্ড ধরো C6H5, C6H5। দেখো এইভাবে হাইড্রোজেন বন্ধন করে আছে। তাহলে এখানে কি বলছি, অতিমাত্রিক এইচ বন্ধনের দ্বারা সংযোজন। ঠিক আছে, নেক্সট যে এক্সাম্পলের কথা বলছিলাম সেই এক্সাম্পলটা এবার দেখা যাক। একটাই এক্সাম্পল দেবো, কারণ সেই থিওরিটা বুঝতে পারলে তোমরা বাকিগুলোও বুঝতে পারবে। আমার খুব পছন্দের এই উদাহরণটা প্যারানাইট্রোফেনল এবং অর্থোনাইট্রোফেনল। এই উদাহরণটা তোমরা ক্লাস 11-এও কোনো একটা সময় কিন্তু পড়েছো। মনে করে দেখো, যখন তোমরা হাইড্রোজেন বন্ধন পড়েছিলে তখন কিন্তু এই উদাহরণটা নিয়ে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল। তো স্ফুটনাঙ্কর ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রশ্নটা এরকম ছিল যে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনল অপেক্ষা বেশি হয় কেন? খুবই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এখানে OH গ্রুপটা NO2 গ্রুপের সঙ্গে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে, যেটা আমি জাস্ট আগের বিষয়টাতেই দেখাচ্ছিলাম। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কিন্তু এরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, তাই না? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে কিভাবে দেখো, এরকম আরেকটা যৌগ যদি আমরা লিখি, হ্যাঁ, যদি এভাবেই যদি দেখানো হয়, এরকমই যদি দেখানো হয়, ধরো আমি এরকম করে দেখালাম। অ্যাকচুয়ালি এরকম থাকে না, থাকে লিনিয়ার ফর্মে থাকে, লিনিয়ার ফর্মে থাকে বা সরল রৈখিক ফর্মে থাকে, সরল রৈখিকভাবে থাকে, সরল রৈখিকভাবে থাকে। সরল রৈখিকভাবে থাকে বলতে কীরকম, আমি তোমাদেরকে একটা জেনারেল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এইটা হচ্ছে বেনজিন রিং, এদিকে NO2, এদিকে OH লিখছি, যখন ভালো করেই লিখি, NO2 OH NO2 এরকম পরপর যাচ্ছে। দেখো এখানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাহলে এটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হলো। আন্তঃআণবিক H বন্ধন বা ইন্টারমলিকিউলার। তাহলে পাশাপাশি এরা পরপর অনেকগুলো অণু সংযোজিত অবস্থায় থাকছে। কিন্তু যে আইসোমার আছে, আইসোমার, এই আইসোমারের ক্ষেত্রে কি হচ্ছে, অন্তঃআণবিক H বন্ধন হচ্ছে, মানে ইন্ট্রামলিকিউলার।
হওয়ার কারণে এরা কি থাকছে, একক অবস্থায় থাকছে। একক অবস্থায় থাকে। একক অবস্থায় থাকলে তাদেরকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে লাগবে না, কিন্তু এই ক্ষেত্রে যারা পরস্পর সংযোজিত অবস্থায় আছে তাদেরকে যদি বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হয় তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে এই সংযোজনগুলোকে ভাঙতে হবে। এই সংযোজনগুলোকে ভেঙে প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হবে। আলাদা করবার পরে বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হবে। তবে এর ক্ষেত্রে বেশি শক্তি লাগছে, তাই জন্য আমরা বলতে পারি যে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনল অপেক্ষা বেশি। তাহলে এখানে আমি অর্ডারটা লিখে দিচ্ছি, বিষয়টা তো তোমাদের বুঝিয়ে দিলাম। প্যারানাইট্রোফেনল বয়েলিং point of paranitrophenol is greater than boiling point of orthonitrophenol. ক্লিয়ার? সো এরকম আরও অনেক উদাহরণ তোমরা পাবে, তোমাদের প্রশ্ন আমি দেবো, সেইগুলো চেষ্টা করবে কিভাবে অর্ডার হয়, আর না হলে তো আমি আছি তোমাদের হেল্প করবার জন্য। সো এই ছিল মোটামুটি ফেনলিক যৌগের ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম নিয়ে আলোচনা। আর এই ভিডিওতে আমি আপাতত আলোচনাটা এখানেই স্টপ রাখছি। ভৌত ধর্মের মধ্যে আর বিশেষ কিছু তোমাদের লাগবে না, শুধুমাত্র দ্রাব্যতা এবং এই স্ফুটনাঙ্কের যে বিষয়টা বললাম এটাই ফেনলীয় যৌগের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট দুটো বিষয়। আর নেক্সট আমরা যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেই ভিডিওতে থাকবে ফেনলিক যৌগ বা ফেনল আমরা কিভাবে তৈরি করতে পারি, মানে সিনথেসিস অফ ফেনল অ্যান্ড ফেনলিক কম্পাউন্ডস। আর তারপরে আমরা দেখব যে ফেনলিক যৌগের বা ফেনলের কী কী কেমিক্যাল প্রপার্টিজ আমরা দেখতে পাই। কেমন? তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। কিছু সাজেশন থাকলে অলওয়েজ ওয়েলকাম। আর তোমরা ভালো থেকো, সবাই পড়াশোনা করতে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।